গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং সবাইকে। ওরে বাপরে। তো যাই হোক, আজকে কে আগে উঠেছে? আমি উঠে দেখছি ও নেই বিছানায়। আমি আগে কিছু। তোমার কি ওখানেও তাড়াতাড়ি ঘুম ভাঙে? হ্যাঁ, ওখানে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাই ভালো। আজকে এখন 7:30 বাজে, এখনো চাটা কিছু করা হয়নি। দেখি এবার চা করব। রোদ্দুর উঠে গেছে পুরো। কবিতা এরকম এখানে বসে বসে রোদ পোয়াচ্ছিল। পাড়া প্রতিবেশীরা আমাকে অবজেকশন জানাচ্ছে, বলছে তোমার ছেলের বউটা তো রোগা কেন, তার মধ্যে এত ঢিলা ঢালা পোশাক পরেছে। আমি বললাম ওর শাশুড়ির যা থাকে ওগুলো পরতে খুব ভাল লাগে। আমার এগুলো ভালো লাগে পড়তে। হ্যাঁ, আমার আছে, কিন্তু এগুলো ভালো লাগে। আমি জানি তো। তুমি তো নিয়ে এসছো, নাহলে হ্যাঁ, আমি এনেছি। বড় ব্যাগটা ভর্তি হলো কি করে তুমি যদি কিছু না আনো। কিন্তু ওর এগুলোই ভাল লাগে, এই যে শাশুড়ি মায়ের ঢলা ঢলা পোশাকগুলো। আমাকে মুখ চেনা মানুষ যেই দেখছে, মানে ওকে দেখার পর আমাকে বলছে, হ্যাঁ গো ওটাকে কি খেতে দাও না? আমি বললাম 12 মাস তো আমার কাছে থাকে না, আমি কি করে খেতে দেবো? ও তো এসছে 2 দিন। বলে এত রোগা হয়ে গেছে, তার মধ্যে এত ঢিলা ঢালা জামা পরছে, কেমন লাগছে দেখতে। বললাম কিছু করার নেই, ওকে যতই বলি ওই আমার ওই ঢিলা ঢালাগুলোই পরবে, ওর ফিটিংসগুলোও পরবে না। ওই যে বললো শুনলে না, ওই রকম। আর ও একবার যেটা বলবে, আস্তে কথা বলে, চুপচাপ থাকে, কিন্তু ও একবার যেটা সিদ্ধান্ত নেবে সেটাই। এ কবিতা, হ্যাঁ, বলো। এগুলো থাক এখন, তুমি এক কাজ করো, ওইখানে ওই মুড়ির ইটা আছে না, ওটা নিয়ে একবারে চা করছি ওখানে চলে এসো। ওই যে কাল বিদ্যুতের জন্য খাবার ঢেকে রেখেছি, যেমন খাবার তেমনই রয়েছে, খাইনি। তুমি তোমার কর্তা মশাইকে ডাকলে না? ডাকলাম, উঠলো না। ও মা, কোনো খোঁজ নেই জানো ওর বরের, যে হ্যাঁ অনেকক্ষণ না থাকলেও অত কোনো টেনশন নেই, খোঁজ নেই। এ দেখো গেটের এই পাশটা দেখে যাও, আমি কালকে রাত্রে এরকম করে রেখেছি। এই যে প্রচুর জামা কাপড় হয়েছে, প্রচুর। আমি শুধু জামা কাপড়গুলো নামিয়েছি, আরও এখন ভেজানোর ব্যবস্থা করছে। আমি ভেজাচ্ছি, নাহলে রং গলে অন্যগুলো রং হয়ে যাবে। কিছু সাদা জামা আছে, ওগুলো আগে দিই। দাঁড়াও, আমি দিচ্ছি, অসুবিধা নেই। এই যে এগুলো যেমন আগে ভিজাতে হবে, এগুলো এ দুটো আমি কেচে মেলেও দিচ্ছি নিচে। সোহিনী হঠাৎ করে পিছন থেকে এসে বলছে আমাদের বাড়ি ফুলকপি গাছ হয়েছে। তো কৌতূহলবশত সব আমরা দেখতে চলে এসেছি। ওই দিকে কলা গাছের গোড়ায় ওই দেখো ছোট্ট করে, তবে ফুলকপি না ওলকপি আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কারণ অনেক দিন আগে 2-4টে ওলকপি ওইদিকে ফেলা হয়েছিল, সেগুলো থেকেও গাছ বেরোতে পারে। আর এদিকে যখন আসা হচ্ছে চোখ বুলিয়ে দেখে নেওয়া হচ্ছে। আর আমাদের বাপি কি কাণ্ড করেছে জানো? আর কি বলবো, ও সব কিছু ফেলে দেয়, ঘর মোছার নেতা, ঠাকুর ঘর মোছার নেতা, তারপরে এই টুকিটাকি যদি প্যান গেঞ্জিও থাকে সেগুলোও ফেলে দেয়। একটু কোনো পুরনো জিনিসও রাখে না। ওই দেখো ব্যাগটা ফেলে দিয়েছে, এটা সুন্দরের মাছ আনার ব্যাগ। আর এই জিনিসগুলো ফেলে দেওয়ার পরে আমার ননদ যে তার বরকে কি বলা বলতে পারে, সে আর কি বলবো, সেটাই বলছে। আর আমি তো ভয়েসটা দেবো না, মিউট করে দিয়ে আমি আমার মতো করে ভয়েস ওভার দিচ্ছি। তো ওই বাজারের ব্যাগটা পর্যন্ত ফেলে দিয়েছে। বাপির আজকে ছুটি, ও চারিদিকে পরিষ্কার করবে, আবার গাছপালা নিয়েও থাকবে। তো দেখো গাছের গোলাপগুলো দুটো একটা করে হচ্ছে, ডাল তো ছেটে দিয়েছিল, নতুন ডালেই ফুল হচ্ছে। আর আজকে আর একটা গোলাপ দেখলাম কিনে এনেছে, গোলাপের চারা, আবার সেটা কি সুন্দর করে বসিয়েছে, তোমাদেরকে খানিক পরে শেয়ার করছি। এখানে দেখো দুটো কাজ হচ্ছে, এক হচ্ছে রোদ্দুর পোয়ানো, আর সোহিনী ওর মাকে হেল্প করে দিচ্ছে রান্নায়। একটু বড় হয়েছে তো সেই জন্যই এগুলো করতে পারে। সকালে আলুর তরকারি বানাবে, তো সেই জন্য দেখো চৌকো চৌকো করে আলু কাটছে। আর আমি বললাম না যে বাপি গাছ বসাচ্ছে, তোমাদেরকে দেখাবো। দেখো কি সুন্দর করে ঘিরেছে বিচুলি দিয়ে, কি সিস্টেমে কি করেছে কি জানি, একটাই বীজ বুনেছে আর একটাই চারা লাগিয়েছে। এখন দুপুরে কি রান্না হবে সেই আলোচনাই চলছে। আমার কর্তা এসে বলছে কি যে বাজারে তো তেমন মাছ নেই, তো 7-5 ভেবে ডিম রান্না করা হবে, সেইটাই আলোচনা করা হচ্ছে। আজকে আর সকালে গরম ভাত করিনি, ভাত তো রয়েছেই, আর তাছাড়া মুড়ি টুড়ি দিয়ে সকালটা কোনো রকম পার করা হবে। আমরা 3টের সময় বেরোবো জানো তো, আমাদের দুপুরের খাওয়াটা তাড়াতাড়ি সারতে হবে, রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে। আজ একটু তাড়াহুড়োই আছে, কারণ যেহেতু বেড়াতে যাব, আগে আগে যাওয়াই ভালো। ঝটপট করে আজকে দুপুরের রান্নাটা সেরে ফেলেছি। এ দেখো ভাতের ফ্যান ঝরানো হয়েছে, সেটাই এখন বাইরের দিকে ফেলে দিয়ে আসলাম। আর এই যে তরকারি কড়াইতেই রয়েছে, এখন এখানে সব খাবো দাবো, তো সেই কারণে আর ঢাললাম না, যা থাকবে পরে একটা ছোটো বাটিতে ঢেলে রাখবো। আর এখানে গরম ভাতও রয়েছে। যেহেতু গাড়িটা বের করা হবে, কভারটা খোলা হলো, দেখো কি ধুলো পড়েছে, রাস্তায় এনে ঝাড়া হচ্ছে, না হলে ওই গাড়ির কাছে ঝাড়লে আবার গাড়িতেই সব ধুলোগুলো মানে জমে যাবে। তো বিদ্যুৎ আর রাজু মিলে এই কভারটাকে ভালো করে ঝেড়ে নিয়ে আমি বললাম যে
কেচে দিলে হতো না, তো গ্রাহ্য করে আর কাচা হলো না। তো ভালো করে ভাঁজ করে রাখা হচ্ছে, যখন গাড়িটা আবার নিয়ে আসা হবে তখন আবার পরিয়ে দেওয়া হবে। এ দেখো একদম ঝকঝকে চকচকে হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন এখনই পরিষ্কার করা হলো। হ্যাঁ, টাইম আর 30 মিনিটের বেশি দেওয়া যাবে না। আমি তো রেডি হয়েই গেছি প্রায়, একটুখানি চুলটা আঁচড়াবো তাহলেই হয়ে যাবে। আর এত তাড়াহুড়া যার জন্য আমরা কেউ শাড়ি পরিনি, টাইম লাগবে বলে। আমার টাইম লাগে না, আমার টাইম লাগে, যার জন্য আমরা তিনজনেই একরকম পরেছি। তো আমরা এখন যাচ্ছি মায়াপুর বেড়াতে দুপুরে খাওয়া দাওয়ার পরে। ও বন্ধুরা জানে তো, এটা তো ব্লগের শুট চলছে না, আমি ভেবেছি ফেসবুকের শুট নিচ্ছে, ওই জন্য নতুন করে জানাচ্ছি বন্ধুদের যে মায়াপুর যাচ্ছি। এই যে আমরা সব রেডি, সোহিনী চলে এসো দেখি এদিকে। সবার সাজুগুজু কমপ্লিট, এবার গেলেই হলো, কারণ আমাদের নিয়েই চাপ ছিল, কিন্তু আমাদের হয়ে গেছে। তো এখন আমরা সবাই মোটামুটি রেডি হয়ে বাইরের দিকে আসছি। আমি বিদ্যুৎকে বলছি, তোরা রোগা রোগা যারা আছিস তারা পাশাপাশি বসে যাবি, যেমন ও রোগা, তারপরে কবিতা রোগা, আমার কর্তা রোগা, সোহিনীও রোগা, তো ওরা মোটামুটি ধরে যাবে আগা পিছু করে, আর আমি না হয় সামনের দিকে বসবো। তারপরে বিদ্যুৎ বলল না আমি সামনে বসবো, তো সেই কারণে ও সামনে বসলো, আমরা সব মানে একটু এদিক ওদিক করে পেছনেই বসেছি। তোমরা কি কিছু লক্ষ্য করছো কবিতার মুখটা? আমি মানছি ওর গায়ের রংটা চাপা, কিন্তু জানি না কেন ওর মুখটা খুব মিষ্টি, ভাল লাগে আমার মাঝে মধ্যে, মানে যখন একটু সাজুগুজু করে মুখটা যেন আরও বেশি সুন্দর হয়ে ওঠে। আমার তো অবস্থা ঠিক আছে ভালো, কিন্তু মাঝে ছিল হচ্ছে কবিতা, ও চলে গেছে জানালার ধারে, মানে আমাকে নিয়ে ভয় পাচ্ছিলাম, শরীরটা হালকা গোলমাল করছিল, কোনো অসুবিধা হয়নি, কিন্তু বেশি টলমলো করছে হচ্ছে কবিতা, যার জন্য ওকে জানলার ধারে দেওয়া হলো। বেচারি ভাবছে আর কতক্ষণে মায়াপুরটা আসবে, আমরা সবাই তাই ভাবছি। চলে এসেছি আমরা মায়াপুরে, গাড়িটা পার্কিং করে এখন ওই যে গেট দিয়ে ঢোকা হবে সেই গেটের দিকে সব একে একে এগোনো হচ্ছে। আমরা মোটামুটি ঘন্টাখানিকের মধ্যে পৌঁছে গেছি। আসলে কি বলতো, আরও তাড়াতাড়ি আসতাম, যদি আমরা গঙ্গাটা পার হয়ে আসতাম নৌকো হয়ে, তাহলে কিন্তু এতটা সময় লাগতো না। যেহেতু গৌরাঙ্গ সেতু হয়ে এসেছি, অনেকটা হয়ে কৃষ্ণনগর হয়ে তারপরে মায়াপুর এসেছি, ওই জন্য আমাদের আসতে অনেকটাই লেট হয়েছে। আর লেট হলেও দেখো এখনও রোদ্দুর রোদ্দুর ভাব রয়েছে, পুরো বিকেল, সন্ধেও হয়নি। তো এই যে সেই মায়াপুর যত দেখি, যতবার দেখি, বহুবার দেখলেও নতুন বলেই মনে হয়। আর এই যে ফোয়ারাটাও এখন চালু করেছে, তবে একটা নতুন মন্দির হয়েছে, সেটা কখনো ঢুকে দেখলাম না, জানি না কেউ ঢুকে দেখে কি না। সেই একদম ছোট্ট থেকে দেখছি মন্দিরটা তৈরি হয়েছে, আজও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো বিষয়টা হচ্ছে রাজু, আমাকে অনেকজন জিজ্ঞাসা করলো যে কবে এসছো, সবাই ভাবছে কি অনেক দূরে হয়তো বাড়ি ঘুরতে এসছি, কারণ এখানে 80% মানুষ তো তাই, কাছের মানুষ কম, দূরের মানুষ বেশি। কিন্তু আমার যে নবদ্বীপেই বাড়ি, হ্যাঁ কতবার এসছিস তাও? প্রচুর এসছি আমরা কিন্তু এতটা কালো না, হ্যাঁ যতটা কালো এখন তোমরা ক্যামেরায় আমাদেরকে দেখতে পাচ্ছ, কারণ সূর্যটা পিছন দিকে আছে তো ওই জন্য। বলছি আমার কর্তা এদিক ওদিক কি খুঁজছে, কি খুঁজছো? ও ফেসে গেছে ভেতরে এসে। আমরা দুজনে এতক্ষণ ঘুরছিলাম, তার কারণ হচ্ছে আমরা দুজনাই ছিলাম বাইরের দিকে, সে ফোন জমা রেখে যেখানে ভেতরে দেখতে যেতে হয় চেকিং করে, তো সেই জায়গাটায় আমরা যাইনি, কারণ একবার গিয়েছি দেখেছি, আর অতটা আগ্রহ নেই বলে বিদ্যুৎ, কবিতা, সোহিনী ওদেরকে পাঠালাম। তবে মায়াপুরে আসার এটা হলো সঠিক সময়, আমি বলবো এই সময় না অনেক ফুল হয়, খুব শীতের মধ্যে ফুল গাছের চারাগুলো বসায়, ফুলগুলো ফোটে না, কিন্তু সামনে দোল আসছে, আর এই দোলের সময় তো মায়াপুরে খুবই ভিড় হয়। সারাদিন হাজার ব্যস্ততার মাঝেও বারবার মনে হচ্ছে যে এই শিব চতুর্দশীতে আমি আর শিবের উপোসটা করতে পারলাম না, খুব খারাপ লাগছে। দেখেছো কত সুন্দর, কত রং বেরঙের ফুল ফুটেছে, কি ভাল লাগছে বলো দেখতে। আমি তো এই ফুলের কয়েকটা ছবিও তুলে নিয়েছি। এই দেখো ফুলগুলোর ফটো তুলবো বলে একদম হুমড়ি খেয়ে ফুলের কাছে আসছি। এক জায়গায় দেখছি প্রসাদ দিচ্ছে, তো এই প্রসাদটা নিয়ে নিলাম, আমরা সবাই এক বাটি করে নিয়েছি। আর কি বলবো, অপূর্ব স্বাদ যেন। আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা এসেছে মায়াপুরে, আর যারা আসেনি তারা হয়তো কখনো আসবে, ভালো লাগে। এবার যারা অনেক দূরের বন্ধু তাদেরকে আসা সম্ভব নয়, মোটামুটি কাছে পিঠের বন্ধুরা আসে, এসে 2-1 দিন করে থাকেও আবার। এখন আমরা রয়েছি কৃষ্ণনগরের মাদারসাট রেস্টুরেন্টে। তো এইখানে কিন্তু অনেকেই কম বেশি যাতায়াত করো, মোটামুটি অনেকেই চেনে, দেখেছি এই জায়গাটায় অনেকেই আসে, আমি এই নিয়ে সেকেন্ড টাইম আসলাম। তো যাই হোক, সোহিনী গালে হাত দিয়ে ভাবছে যে কি খাবার অর্ডার করবে, তো দেখা যাক কি খাবার অর্ডার করি। আর এখন সবে আপাতত একটু
মানে একটু করে চা খাওয়া হবে প্রথমে, তারপরে ঠিক খাবার খাওয়া হচ্ছে। আমরা তো প্রথমে চা নিয়েই ছিলাম, তবে চা আর খাবারটা একসাথেই দিয়ে গেছে। তো আগে চাটা খেয়ে তারপরে খাচ্ছি হচ্ছে বাটার নান আর চিকেন কষা, এটাই অর্ডার করা হয়েছিল। তো চলো আগে খেয়ে নি, কেমন? খেয়ে দিয়ে তারপরে আবার বাড়ির দিকে রওনা দেব। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, দেখো অনেকদিন পর আবার কত্তার জ্যাকেট পরেছি। তো চাদরটা আমার হাতের কাছে ছিল না, দুটো চাদর, একটা চাদর হয়তো কোথাও রয়েছে, একটা কবিতা পড়েছে, তো সেই কারণে ও বলছে কি এটা পরো, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমি ঘটি করে উনুনে ডাল বসিয়েছিলাম, সিদ্ধ তো হয়নি, মা আবার পরে ঘষি দিয়ে ওই ডাল সিদ্ধ করেছে, শুধু ডালটা ফোড়ন দিলাম। আর ডিম রয়েছে আর এই মানে ভাত রয়েছে, তো এই দিয়েই রাত্রিটা হবে। মাকে আর বাবাকে মুড়ি দেবো, আজকে আর রুটি করা হলো না। আর আমরা সব ডাল দিয়ে একটু তরকারি দিয়ে যা আছে না আছে খাবো, কারণ পেটটা সবারই ভরা, সবাই ওই মন বোঝানো করেই খাবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের দিনটা খুব ভালো কাটলো, এই কটা দিনই খুবই ভালো কাটছে। আর আজকে বেশি ভালো কাটলো, বাড়ি থেকে একটু বাইরে বেরিয়েছিলাম, সবাই মিলে ঘোরা হয়েছে। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।